এর চেহারা পাল্টানোর জন্য আমরা একটা বল প্রয়োগ করব, বল প্রয়োগ করার ফলে চেহারাটা পাল্টে যাবে। তো বলছি সেই বলটা কত, এফ। তো এক ক্ষেত্রফল একটা বস্তু, তাতে আমি বল প্রয়োগ করলাম কত, এফ পরিমাণ। তাহলে একক ক্ষেত্রফল আমি কতটুকু বল প্রয়োগ করলাম, এফ বাই এ। এইটাকে বলা হয় পীড়ন। তাহলে পীড়ন কাকে বলে? পীড়ন বলবো যে কোনো বস্তুর একক ক্ষেত্রফলে, কোনো বস্তুর একক ক্ষেত্রফলে লম্বভাবে, কোনো বস্তুর একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে বলা হয় পীড়ন। কোন বস্তুর একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে বলা হয় পীড়ন। পীড়ন ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। পীড়ন ইকুয়াল টু কি বলবো আমরা, বল বাই ক্ষেত্রফল। নিশ্চয় তোমরা খাতা নিয়ে আছো। আমরা বলবো যে পীড়ন হচ্ছে 3 প্রকার। পীড়ন কয় প্রকার? 3 প্রকার। এক যদি বলি তাহলে প্রথম বলবো দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য পীড়ন। 2 আয়তন পীড়ন, আয়তন পীড়ন। 3 যদি বলি তা বলবো কিন্তন, কিন্তন বা মোচড় পীড়ন, মোচড় পীড়ন। তাহলে পীড়ন কয় প্রকার বলছি আমরা? 3 প্রকার। একটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন, আর হচ্ছে কিন্তন বা মোচড় পীড়ন। দৈর্ঘ্য পীড়ন মানে আমরা বলবো এফ বাই এ, আয়তন পীড়ন আমরা বলবো এফ বাই এ, আর কিন্তন পীড়ন বলবো আমরা এফ বাই এ। সবগুলো কিন্তু একই। এখন যদি বলি পীড়নের একক কি হবে, পীড়নের একক কি হবে, তাহলে হবে কি, একক হবে নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার। পীড়নের একক হবে নিউটন পার মিটার স্কয়ার। আমরা বুঝলাম, তাই তো? তাহলে পীড়ন জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? পীড়ন ইকুয়াল টু কি, একক ক্ষেত্রফলে যে বল প্রযুক্ত হয় তাকে বলা হয় পীড়ন। পীড়ন ইকুয়াল টু কি, বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ এফ বাই এ। পীড়ন ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ কি হবে, এফ বাই এ। তো এরপর আমরা আসি, পীড়ন ইকুয়াল টু আমরা কি বলবো, বল বাই ক্ষেত্রফল। আমরা বললাম পীড়ন 3 প্রকার। একটা হচ্ছে কি দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন, আর একটা হচ্ছে মোচড় পীড়ন। এটা কি ক্লিয়ার হয়েছে? এরপর আমরা আসি অসহ পীড়ন বলে একটা কথা আছে। অসহ পীড়ন সেটা কি জিনিস? সেটা হলো কি, যে কোনো বস্তুতে যে বল চাপালে বা যে ভার চাপালে ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাকে বলা হয় অসহ ভার বা অসহ বল। যে বলের ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাকে বলা হয় অসহ ভার বা অসহ বল। আর একক ক্ষেত্রফলে প্রযুক্ত অসহ বলকে বলা হয় অসহ পীড়ন। একক ক্ষেত্রফলে প্রযুক্ত অসহ বলকে বলা হয় অসহ পীড়ন। তাহলে অসহ পীড়ন ইকুয়াল টু অসহ বল বাই ক্ষেত্রফল। অসহ পীড়ন ইকুয়াল টু আমরা কি বলবো, অসহ পীড়ন ইকুয়াল টু বলবো অসহ বল বাই ক্ষেত্রফল। অসহ পীড়ন ইকুয়াল টু অসহ বল বাই ক্ষেত্রফল। আর অসহ বলটা কি বললাম, যে বলের ক্রিয়ায় কোন বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাকে বলা হয় অসহ বল। এটুকু আমরা বুঝলাম। তো এইবার আমরা দেখব বিকৃতি কাকে বলে। বিকৃতি, বিকৃতি আমরা কাকে বলে, বিকৃতি কাকে শুনবো। বিকৃতি জিনিসটা কি? হ্যালো দেখতে পাচ্ছি এবার? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আপনার সাউন্ড অফ করে রাখেন, সাউন্ড আর ভিডিওটা অফ করে রাখেন। আচ্ছা হ্যাঁ কি করব? সাউন্ডটা অফ করে রাখেন, আপনার সাউন্ডটা অফ করে রাখেন আপনার মোবাইলের। হ্যালো, আচ্ছা এবার হচ্ছে বিকৃতি। আমরা জানবো বিকৃতি কি জিনিস। বিকৃতি কি জিনিস সেটা আমরা জানবো। বিকৃতি, বিকৃতি হচ্ছে কি, দেখো একটা বস্তুর আদি মাত্রা হচ্ছে এক্স, এটি হচ্ছে আদি মাত্রা। মনে করো এটা 10 সেন্টিমিটার। এর শেষ মাত্রা হলো ওয়াই, মনে করো এটা ওয়াই ইকুয়াল ধরলাম আমি 15 সেন্টিমিটার। আদি মাত্রা কত, এক্স। আদি মাত্রা কত বললাম আমি, এক্স। আর শেষ মাত্রা কত হলো ওয়াই, ওয়াই হলো মনে করো 15 সেন্টিমিটার বল প্রয়োগ করার ফলে। তাহলে মাত্রার পরিবর্তনটু কতটুকু হলো, মাত্রার পরিবর্তন হলো কত, এটা হলো 15 আর এটা হলো 10, বিয়োগ করলে কত হলো 15 মাইনাস এক্স, এই 15 মাইনাস 10, তাহলে কত হবে ওয়াই মাইনাস এক্স। এটা হচ্ছে মাত্রার পরিবর্তন, এটাকে আমরা কি বলবো, মাত্রার পরিবর্তন। কি হলো, বিকৃতি হলো মাত্রার পরিবর্তন বাই, মাত্রার পরিবর্তন বাই হলো আদি মাত্রা, আদি মাত্রা। তাহলে বিকৃতি হলো কি, সংজ্ঞাটা আমি যদি এইভাবে বলি যে বল প্রয়োগে কোন বস্তুর একক মাত্রা যে পরিবর্তন হয় তাকে বলা হয় বিকৃতি। বল প্রয়োগে
কোন বস্তুর একক মাত্রা যে পরিবর্তন হয় তাকে বলা হয় বিকৃতি। বিকৃতি ইকুয়াল টু মাত্রার পরিবর্তন বাই আদি মাত্রা, মাত্রার পরিবর্তন বাই আদি মাত্রা। আমরা যে এখানে বলি এই অনুযায়ী, চিত্র অনুযায়ী, তাহলে আমরা কি বলবো দেখো তো, তাহলে এখানে বলবো y - x মাত্রা পরিবর্তন কত, y - x এটা হচ্ছে 15 আর এটা 10, বিয়োগ করলে কত, 15 - 10 মানে মাত্রা পরিবর্তন বাই আদি মাত্রা কত x। তাহলে মাত্রার পরিবর্তন বাই আদি মাত্রা, এটাকে বলা হয় বিকৃতি। তো বিকৃতি হলো 3 প্রকার। বিকৃতি আবার কয় প্রকার? 3 প্রকার। বিকৃতি 3 প্রকার, আমরা সেটা শুনি। 1 দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি সেটা আমরা বলতে পারি দৈর্ঘ্য পরিবর্তন বা আদি দৈর্ঘ্য। অনেক বইতে ডেল্টা এল বা এল দিয়ে লেখা আছে। আচ্ছা, 2 আছে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি সেটা হবে কি ছোট ভি বাই বড় ভি, অনেক বইতে আছে ডিভি বাই ভি, অর্থাৎ আয়তন পরিবর্তন বাই আদি আয়তন। 3 হচ্ছে কি মোচড় বিকৃতি। মোচড় বিকৃতি সেটা হলো থিটা ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ, চাপ বাই ব্যাসার্ধ। তাহলে আমরা বলছি বিকৃতি কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, আরেকটা হচ্ছে আয়তন বিকৃতি, আরেকটা বললাম মোচড় বিকৃতি। বিকৃতি যেহেতু একই জাতীয় রাশির অনুপাত, এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য, এই জন্য এর কোনো একক মাত্রা নেই। বিকৃতির কোনো একক মাত্রা নেই। কেন? যেহেতু একই জাতীয় রাশির অনুপাত, এই জন্য এর কোনো একক মাত্রা নেই। বিকৃতি বললাম বল প্রয়োগে কোন বস্তুর একক মাত্রা যে পরিবর্তন হয় তাকে বলা হয় বিকৃতি। বিকৃতি ইকুয়াল টু মাত্রার পরিবর্তন বাই আদি মাত্রা। বিকৃতি হলো 3 প্রকার। একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, আর একটা বললাম মোচড় বিকৃতি। আমরা পীড়ন জানলাম, বিকৃতি জানলাম। এখন যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হুকের সূত্র। এটা আমরা এখন শিখবো। হুকের সূত্র, হুকের সূত্র, হুকের সূত্র। সিনা শুনতে পাচ্ছ? হ্যালো সিনাকে শুনতে পাচ্ছ? হ্যালো সিনাকে শুনতে পাচ্ছ? সিনা হ্যালো, ফাহিম কি শুনতে পাচ্ছ? ফাহিম কে কথা বলছো? ফাহিম? ফাহিম শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা যেটা বলছি সেটা হুকের সূত্র, খুবই গুরুত্বপূর্ণ এটা। হুকের সূত্র, হুকের সূত্র। হুকের সূত্র কি জিনিস? হুকের সূত্র বলছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম স্থিতিস্থাপক সীমাটা কি জিনিস। বলেছিলাম যে সীমা পর্যন্ত কোন বস্তু তার স্থিতিস্থাপক ধর্মটা বজায় রাখতে পারে, অর্থাৎ বল প্রয়োগে লম্ব হবে, ছেড়ে দিলে আবার জায়গায় চলে আসবে, সেই তাকে আমরা বলবো স্থিতিস্থাপক সীমা। যে সীমা পর্যন্ত সে স্থিতিস্থাপক বস্তু নিয়ে আচরণ করে তাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো এখন আমরা বলবো যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, প্রয়োজন লিখে ফেলতে পারো, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন হবে বিকৃতির সমানুপাতিক। পীড়ন কার সমানুপাতিক? বিকৃতির সমানুপাতিক। তাহলে লিখে বলতে পারি আমরা যে পীড়ন সমানুপাতিক বিকৃতি, এটা আমরা বলতে পারি। পীড়ন সমানুপাতিক কি বলবো আমরা? বিকৃতি। বা পীড়ন ইকুয়াল টু, তাহলে আমরা কি বলতে পারি বলো? পীড়ন ইকুয়াল টু ধ্রুবক আসবে, ধ্রুবক গুণ বিকৃতি। বা ধ্রুবক ইকুয়াল টু কি হবে তাহলে বলো? পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। তো এই ধ্রুবকটাকে বলা হয় স্থিতি স্থাপক গুণাঙ্ক। স্থিতি স্থাপক গুণাঙ্ক, নিশ্চয়ই তোমরা লিখে ফেলেছো। এই ধ্রুবকটাকে বলা হয় স্থিতি স্থাপক গুণাঙ্ক। তাহলে এখন যদি বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে, তাহলে বলতে হবে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য পীড়ন, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটাকেই বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে পীড়ন আর বিকৃতির অনুপাত। ক্লিয়ার হয়েছে? তো এই স্থিতিস্থাপক গুণাঙ্কের ভিতরে আবার 3 প্রকার। স্থিতিস্থাপক গুণাঙ্ক আবার কয় প্রকার? 3 প্রকার। সেটা কি? প্রথম হচ্ছে এক ইয়ং গুণাঙ্ক। ইয়ং, ইয়ং এক হলো ইয়ং গুণাঙ্ক, রুস্বই উন্তস্থ অনেশ্বর। ইয়ং গুণাঙ্ক ব্র্যাকেট লেখো y। 2 আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক ব্র্যাকেটে k। আর দৃঢ়তা গুণাঙ্ক, দৃঢ়তা, দৃঢ়তার গুণাঙ্ক ব্র্যাকেটে লেখো n। তাহলে আমরা বলছি গুণাঙ্ক কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, আর হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক বা কাঠিন্যের গুণাঙ্ক বলা হয়, বা আকার গুণাঙ্কও বলা হয় এটাকে। তো প্রথমে আমরা আলোচনা করি ইয়ং গুণাঙ্কটা।
আমরা ইয়ং গুণাঙ্কটা গুরুত্বপূর্ণ, এটা আমরা আলোচনা করি। গুণাঙ্ক মানে হলো কি পীড়ন আর বিকৃতির অনুপাত, পীড়ন এবং বিকৃতির অনুপাত। প্রথম আমরা আলোচনা করব ইয়ং গুণাঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ ইয়ং গুণাঙ্ক। তো খেয়াল করো, একটা বস্তু এর দৈর্ঘ্য মনে করো এল, আদি দৈর্ঘ্য। এল বল প্রয়োগ করার ফলে এতটুকু বৃদ্ধি পেল। আমি যখন এ বল প্রয়োগ করলাম, এ বল সে এতটুকু বৃদ্ধি পেল, ছোট হাতের এল। এর ক্ষেত্রফল ধরলাম আমি এ, তাহলে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা বস্তুতে আমি এফ বল প্রয়োগ করার ফলে দৈর্ঘ্য ছিল এল, দৈর্ঘ্য বৃদ্ধি পেল কত, ছোট হাতের এল। তো ইয়াং বলছে কি, ইয়াং গুণাঙ্ক হচ্ছে y ইকুয়াল টু দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি। তাহলে ইয়ং গুণাঙ্ক কাকে বলে, তাহলে বলতে হবে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির, দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যাটাকেই বলা হয় ইয়ং গুণাঙ্ক। স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাটাকে বলা হয় ইয়ং গুণাঙ্ক। তাহলে ইয়ং দৈর্ঘ্য পীড়নটা আমরা জানি, দৈর্ঘ্য পীড়ন হবে, দৈর্ঘ্য পীড়ন ইকুয়াল আমরা বলতে পারি এফ বাই এ, দৈর্ঘ্য পীড়ন হবে এফ বাই এ, আর দৈর্ঘ্য বিকৃতি হবে ছোট এল বাই বড় এল, দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য, ছোট এল বাই বড় এল। এই মানটা যদি আমি এখানে বসাই তাহলে কি হতে পারে, দেখো দৈর্ঘ্য পীড়ন হচ্ছে এফ বাই এ, আর দৈর্ঘ্য বিকৃতি আমরা দেখলাম ছোট হাতের এল বাই বড় হাতের এল। তাহলে বসালে কি হয়, এখানে দেখো তো কি হতে পারে, হতে পারে এ বড় হাতের এল, এ ছোট হাতের এল। ঠিক আছে, দেখি বোঝা গেছে? তাহলে ইয়ং গুণাঙ্ক y ইকুয়াল টু আমরা কি পেলাম বলো, এ বড় হাতের এল, এ ছোট হাতের এল। এখন যদি বলেন এর এককটা কি হবে, এর একক, একক হবে আমরা জানি তো বিকৃতির কোনো একক নেই, বিকৃতির কোনো একক নেই। তাহলে এর একক কি হতে পারে, ফাইন, তুমি শুনতে পাচ্ছ? ফাইন, ফাইন শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ বলো, তাহলে এই ইয়ং গুণাঙ্কের এককটা কি হতে পারে, ইয়ং গুণাঙ্কের একক, ইয়ং গুণাঙ্কের এককটা কি হতে পারে? হ্যাঁ বলো, ইয়ং গুণাঙ্কের এককটা কি হতে পারে? বিকৃতির কোনো একক নেই, তাহলে নিউটন পার মিটার স্কয়ার, একক হবে কি নিউটন পার মিটার স্কয়ার, ঠিক তো? নিউটন পার মিটার স্কয়ার, হ্যাঁ হ্যাঁ, নিউটন পার মিটার স্কয়ার। তাহলে ইয়ং গুণাঙ্কের একক হবে নিউটন পার মিটার স্কয়ার, একক হবে নিউটন পার মিটার স্কয়ার। এখন যদি বলি মাত্রা কত হবে, মাত্রা, তাহলে মাত্রাটা আমরা বের করে ফেলি। দেখো বলের মাত্রা আমরা জানি এম, হ্যালো সরি কে বলো, কে হ্যালো, কি কথা বলছো, হ্যালো বলো, বুঝতে পারছো না? হ্যালো, আচ্ছা খেয়াল করি, এই বলের মাত্রা আমরা জানি এম এল টি ইনভার্স 2, বলের মাত্রা, দৈর্ঘ্য মাত্রা হচ্ছে এল, ক্ষেত্র মাত্রা হচ্ছে এল স্কয়ার ইনটু এল। কাটাকাটি করলে আমরা কি পেতে পারি বলো দেখি, এম এল আর কি, এটা এলে কাটা গেল, এখানে একটা কাটা গেল, কত এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, তাই তো নাকি? এম এল ইনভার্স 1 টি ইনভার্স, এটা থাকে। তাহলে এটা হচ্ছে ইয়ং গুণাঙ্কের মাত্রা, এটা হলো ইয়ং গুণাঙ্কের মাত্রা। তাই এটা আমাদের ইয়ং গুণাঙ্ক। এখন এখানে একটা বিষয় আছে যে যদি বলে যে কোন পদার্থ বেশি স্থিতিস্থাপক, একটা রাবার দিল, একটা রাবার আর একটা লোহা দিয়ে বললো কি যে কোনটি বেশি স্থিতিস্থাপক, সেটা আমরা কিভাবে বুঝবো? যদি বলে একটা রাবার দিল আর একটা ইস্পাত, রাবার দিল আর একটা মনে করো লোহা দিল, বললো কোনটা বেশি স্থিতিস্থাপক, সেইটা করার ক্ষেত্রে আমাদেরকে ইয়ং গুণাঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, এই ইয়ং গুণাঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। যে পদার্থের ইয়ং গুণাঙ্ক যত বেশি, ভালো করে শুনতে হবে, যে পদার্থের ইয়ং গুণাঙ্ক যত বেশি সেই পদার্থ তত বেশি স্থিতিস্থাপক, যে পদার্থের ইয়ং গুণাঙ্ক যত বেশি সেই পদার্থ তত বেশি স্থিতিস্থাপক। তো আমরা জানি লোহা এবং রাবার, লোহা এবং রাবারে যদি আমি একই বল প্রয়োগ করি, লোহার দৈর্ঘ্য বৃদ্ধি কম হবে কিন্তু রাবারের দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে, অর্থাৎ রাবারটা অনেক লম্বা হয়ে যাবে। এখানে খেয়াল করো তুমি, রাবারের দৈর্ঘ্য বৃদ্ধি যদি বেশি হয় তাহলে ইয়ং গুণাঙ্ক কি হবে, কম হবে। রাবারের দৈর্ঘ্য বৃদ্ধি বেশি তাহলে কি ইয়ং গুণাঙ্ক কম, আবার লোহার দৈর্ঘ্য বৃদ্ধি কম তাহলে কি ইয়ং গুণাঙ্ক বেশি। এখন দুটো পদার্থ যে বলে যে লোহা এবং রাবার কোনটা বেশি স্থিতিস্থাপক, সেক্ষেত্রে আমরা বলবো যে রাবারের যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি বেশি, রাবারের ইয়ং গুণাঙ্ক কম, ইস্পাতের বা লোহার দৈর্ঘ্য বৃদ্ধি কম, ইয়ং গুণাঙ্ক বেশি। সুতরাং রাবারের চেয়ে লোহা বা ইস্পাত বেশি স্থিতিস্থাপক।
রাবার বা রাবারের চেয়ে লোহা বা ইস্পাত বেশি স্থিতিস্থাপক। এই জন্য এই ইয়ং গুণাঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আমার কথা ক্লিয়ার হয়েছে? তাহলে ইয়ং গুণাঙ্কটাকে বোঝা গেছে তো। এরপরে আমরা আসি আয়তন গুণাঙ্ক। ঠিক একইভাবে বলতে হবে আয়তন গুণাঙ্ক কাকে বলে। একইভাবে বলবো, ভালো করে শোনো তোমরা। শুধু এখানে বলতে হবে আয়তন গুণাঙ্ক কে ইকুয়াল টু, শুধু এখানে বলবো স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন। কি বলবো? আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। স্থিতিস্থাপক সীমার মধ্যে কি বলবো বলো? আমরা বলবো স্থিতিস্থাপক সীমার মধ্যে বলবো আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটাকেই বলবো আয়তন গুণাঙ্ক। আমরা তাহলে আয়তন গুণাঙ্ক কাকে বলে বলবো? বলবো যে স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যাটাকে বলা হয় আয়তন গুণাঙ্ক। এর একক ও মাত্রা ইয়ং গুণাঙ্কের একক ও মাত্রার সমান, একই জিনিস। এর একক ও মাত্রা ইয়ং গুণাঙ্কের একক ও মাত্রার সমান। আমরা আয়তন গুণাঙ্ক বুঝলাম। এরপর আমাদের একটা আছে, সেটা হলো সংনম্যতা। কথাটা বলা হয় সংনম্যতা, দন্তন্য ময়জাফলক একার। এই সংনম্যতা কাকে বলে? এই সংজ্ঞাটা অনেক সময় দেয় পরীক্ষায়, যে সংনম্যতা কি জিনিস। এটা কিন্তু পরীক্ষায় খুব দেয়। তো আমরা যদি বলি সংনম্যতা কাকে বলে, তাহলে এক কথায় বলবো যে এই আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে বলা হয় সংনম্যতা। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে বলা হয় সংনম্যতা। তাহলে আমরা বলবো স্থিতিস্থাপক সীমার মধ্যে উল্টো বলতে হবে যে আয়তন বিকৃতি আর আয়তন পীড়নের অনুপাতই হলো সংনম্যতা। অথবা আরেকটা সংজ্ঞা দেওয়া যায় যে কোনো বস্তুর চারিদিক থেকে যদি একই চাপ প্রয়োগ করা যায় তাহলে ওই বস্তুর আয়তন হ্রাস পাবে। কোনো বস্তুর চারদিক থেকে যদি একই বল প্রয়োগ করা যায় তবে তার আয়তন হ্রাস পায়। কোনো বস্তুর চারদিক থেকে যদি একই বল প্রয়োগ করা যায় তাহলে ওই বস্তুর আয়তন হ্রাস পায়। এটাকে বলা হয় সংনম্যতা। আমরা সংনম্যতা বুঝলাম। এরপর আমরা আসবো, খেয়াল করো এটা খুব গুরুত্বপূর্ণ, সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি বা একক আয়তনে সঞ্চিত শক্তি, এটা গুরুত্বপূর্ণ। একক আয়তনে সঞ্চিত শক্তি। তার আগে আমরা একটা কাজ করি, আমরা পয়সন অনুপাতটা করে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। পয়সনের অনুপাত, এটা একটু শুনতে হবে ভালো করে। পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত এটা কি জিনিস? পয়সনের অনুপাত। তো এই কথা হলো কি যে আমরা ইয়ং বলেছিল যে কোন বস্তু টেনে যদি লম্বা করা যায় তাহলে তার দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, কিন্তু ব্যাস বা ব্যাসার্ধ কি হবে এ সম্পর্কে ইয়ং কিছু বলেনি। কথা বললো বিজ্ঞানী পয়সন। পয়সন বলল যে কোন বস্তু যে হারে লম্বা হবে বা যে হারে বিকৃতি হয় ঠিক একই হারে পার্শ্ব বিকৃতি হবে। কোন বস্তু যে হারে দৈর্ঘ্য বিকৃতি হবে ঠিক একই হারে পার্শ্ব বিকৃতি হবে। অর্থাৎ পার্শ্ব বিকৃতি মানে কি? ব্যাস বা ব্যাসার্ধ কমে যাওয়া। স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতি পরস্পর সমানুপাতিক। অথবা বলা যাবে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা, আর সেই ধ্রুব সংখ্যাটাকে বলা হয় পয়সনের অনুপাত। আমি আবার বলি, স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতি এর অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটাকে বলা হয় পয়সনের অনুপাত। আমরা বলতে পারি পয়সন অনুপাত সিগমা ইকুয়াল টু বলবো পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই আমরা কি বলবো? দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি। তো পার্শ্ব বিকৃতি আমরা জানি ব্যাস বা ব্যাসার্ধ, যেহেতু ব্যাসার্ধ হ্রাস বাই ব্যাসের হ্রাস বাই আদি ব্যাস। আর দৈর্ঘ্য বিকৃতি আমরা আগেই করেছি ছোট এল বাই বড় এল, দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য, এটা আমরা আগেই করেছি। তাহলে ব্যাসের হ্রাস বাই আদি ব্যাস, দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য। এটা আমরা ব্যাসার্ধ দিয়েও করতে পারি, এটা আমরা কি করতে পারি? ব্যাসার্ধ দিয়েও। সেটা কিভাবে? এটা বলতে পারি ডেল্টা আর বাই আর ডেল্টা এল বাই এল। অর্থাৎ ব্যাসার্ধের হ্রাস বাই আদি ব্যাসার্ধ, দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য। তো এখানে একটা মাইনাস চিহ্ন আসে। কেন মাইনাস চিহ্ন আসে? যে দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে তার ব্যাস বা ব্যাসার্ধ কিন্তু কমে যায়। এই কথা বোঝানোর জন্য এখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে দৈর্ঘ্য যদি বলে পয়সন অনুপাত কেন ঋণাত্মক, তাহলে বলতে হবে কি যে পয়সন অনুপাতের ক্ষেত্রে দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে তার ব্যাস বা ব্যাসার্ধ হ্রাস পায়। এটা বোঝানোর জন্য এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়। এর কোনো একক মাত্রা নেই, পয়সন অনুপাতের কোনো একক মাত্রা নেই। যদি বলে কেন নেই, তাহলে বলতে হবে কি যে পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতি দুটোই বিকৃতি, দুটোই যদি বিকৃতি হয় অর্থাৎ একই জাতীয় রাশি হয় তবে তার কোনো একক মাত্রা থাকে না। এই জন্য পয়সন অনুপাতের কোনো একক মাত্রা নেই।
তাহলে আমরা বলবো কি যে পয়সন অনুপাতে কেন একক মাত্রা নেই, তাহলে বলবো যে পয়সন অনুপাত হলো পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, আর যেহেতু একই জাতীয় রাশির অনুপাত এই জন্য এর কোনো একক মাত্রা নেই। আর ঋণাত্মক চিহ্ন কেন সেটা বললাম যে দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তবে তার ব্যাস বা ব্যাসার্ধ হ্রাস পায়, এই জন্য মাইনাস চিহ্ন। এখানে আরেকটা কথা বলা হয় যে সীমাস্ত মান, এই পয়সন অনুপাতের সীমাস্ত মান হচ্ছে -1 থেকে +12 এর মধ্যে। কত বললাম? -1 থেকে, এটা কিন্তু অনেক সময় এমসিকিউতে দেয় যে পয়সন অনুপাতের সীমাস্ত মান কত, তাহলে বলতে হবে -1 থেকে +12 এর মধ্যে। -1 থেকে +12 এর মধ্যে, সাধারণত 0.2 থেকে 0.4, 0.2 থেকে কত বললাম? 0.4 এর মধ্যে হয়। পয়সন অনুপাত সাধারণত 0.2 থেকে 0.4 এর মধ্যে হয়ে থাকে। আর এই পয়সন অনুপাত হয় সাধারণত কঠিন পদার্থের ক্ষেত্রে। কোন পদার্থের ক্ষেত্রে বললাম আমরা? কঠিন পদার্থের ক্ষেত্রে পয়সন অনুপাত হয়। তাহলে আমরা এই সীমাস্ত মান বললাম -1 থেকে +12 এর মধ্যে, আর এটা কত বললাম? এই সীমাস্ত মান কত? 0.2 থেকে 0.4 এর মধ্যে হবে। এখন একটা পদার্থ দিয়ে বললো কি যে এটা পয়সন অনুপাতের সীমার মধ্যে আছে কিনা, তাহলে আমরা কিভাবে বের করব? প্রথমে আমরা তাকে সেই পদার্থের পয়সন অনুপাত বের করব, বের করে দেখবো কি যে 0.2 থেকে 0.4 হয় কিনা, 0.2 থেকে 0.4 হয় কিনা। যদি 0.2 থেকে 0.4 এর মধ্যে থাকে তাহলে বলবো এটা সীমার মধ্যে আছে, আর যদি না হয় তাহলে বলবো কি সীমার মধ্যে নাই। কথা কি ক্লিয়ার হয়েছে? আর এই সীমাস্ত মান বললাম যে 0.2 থেকে 0.4, আর এর কোনো একক মাত্রা নেই। তারপরে আমরা বললাম এটা কোন পদার্থের ক্ষেত্রে? সাধারণত কঠিন পদার্থের ক্ষেত্রে হয়। পয়সনের অনুপাত সাধারণত কঠিন পদার্থের ক্ষেত্রে হয়ে থাকে। তো আমরা এরপরে আমরা এগুলো শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে, আজকে আমরা শেষ করতে চাচ্ছি আজকে এটুকু, আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে সঞ্চিত শক্তি বা কৃত কাজ, W=12YA L²/L। এটা সঞ্চিত শক্তি বা সঞ্চিত বিভব শক্তি বলবো, এটা হচ্ছে সঞ্চিত শক্তি বা সঞ্চিত বিভব শক্তি, এটা আমরা পড়বো। আর একটা হচ্ছে একক আয়তনের সঞ্চিত শক্তি, সেটা হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি, পীড়ন গুণ বিকৃতি, এই জিনিসটা আমরা পড়বো। আর লাস্ট পড়বো আমরা প্রবাহী সম্পর্কে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা কি কি পড়বো তাহলে? সঞ্চিত শক্তি, তারপরে হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি, আরেকটা জিনিস আমরা পড়বো সেটা হচ্ছে প্রবাহী সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমরা এই পর্যন্ত আজকে শেষ করতে চাচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো বাসায় থাকো, একটু পড়ালেখার মধ্যে চালিয়ে নাও। যেহেতু তোমাদের কলেজ এখন বন্ধ, সুতরাং লেখাপড়াটা বন্ধ রেখো না, একটু করার চেষ্টা করো, আর নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করো। আমরা নেক্সট দিন এই একই সময়, অর্থাৎ আমরা আবার আজকে হলো তোমার আজকে যে আবার ঠিক পরশু দিন, অর্থাৎ আগামী পরশু দিন, কিবার আজকে? সোমবার। অর্থাৎ আমরা তাহলে সোমবার, তাহলে আমরা বুধবারের দিন নেক্সট একই টাইমে অর্থাৎ 4টায় আমরা এই অধ্যায়টা নিয়ে আবার আলোচনা করবো, অর্থাৎ পরবর্তী অংশটুকু আমরা আলোচনা করবো। তো তোমরা সবাই সুস্থ থাকো। আমি কিন্তু এই পড়াগুলো ধরবো, তোমরা বাসায় একটু পড়ার চেষ্টা করবে, অবশ্যই তোমাদের অনেক উপকার আসবে, এবং একটু বাসায় থেকে পড়ালেখার চেষ্টা করো, বাড়ির মানুষের সবাইকে সহযোগিতা করো। সবাই সুস্থ থাকো, সবল থাকো, আমার জন্য দোয়া করো। তোমাদের সবার মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।